তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সেকেন্দার আলী। যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক সময় ভেগ ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চালচলন, আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা অর্জনের জন্য তাদের সারাক্ষণ নানান রকম চিন্তা করতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা কোনোটিই হয় না। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুজো হয় না, চাঁদ শাহ খানিকটা কুজো। হাটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বা পা বলতে গেলে অচল, বা পা টেনে টেনে এগোতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল নেই, চোখও সারাক্ষণ লাল থাকে। গলায় 3 রকমের হাড়, কাঠি এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির ডাকে না, ডাকে চান্দু। চাঁদ শাহ তার স্ত্রীর কাছে এই নিয়ে খুবই দুঃখ করে। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখো বউ, মানুষের বিচার। আমি এত বড় একজন গুণিন, পশু পাখি পর্যন্ত আমায় সমীহ করে। যে গাছের নিচে বসি সেই গাছের পাক পাখালি থাকে না, উইরা চইলা যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়ে যায়, সালাম দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, সেই নামে কেউ ডাকে না, ডাকে চান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়ে একেবারে একটা শিক্ষা দিই, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে আছে। নাড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশান কোণ থেকে শুরু হবে রোগ ব্যাধি, আস্তে আস্তে পুরা গ্রাম। বড় কঠিন মন্ত্র, একবার ঝাড়লে মন্ত্র কাটন দেওয়া মুশকিল। তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি, উচিত শিক্ষা হোক। গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপর উপর হয়ে পড়ব, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বলল, এই জাতের কথা বলতে আপনার শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাঁচকলাটা জানেন। বউ, কি বললা? বললাম মন্ত্রের আপনি কাঁচকলাটা জানেন। আপনি হইলেন ঠগ, বিরাট ঠগ। ঠগ বললা? হ্যাঁ বললাম। অহন কি করবেন? বান মারবেন? বান তো মারতেই পারি, বান মারা তো কোনো বিষয় না, হাতের ময়লা। মারেন দেখে একখান বান। চাঁদ শাহ হুঙ্কা বুকায় তামাক ভরতে ভরতে বলল, তুমি রোগী মানুষ বইলা ছাইড়া দিলাম, না হইলে সরিষা মন্ত্র দিয়ে দিতাম। দেখতা বিষয় কি, হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয়। তারপর সেই সরিষা ছুঁইরা দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দোজকের আগুন। শৈলের যে জায়গায় লাগবো সেই জায়গার সাথে সাথে গোল আলুর মতো ফোসকা। সারা শৈলে মনে হইব আগুন জ্বলতাছে। ইচ্ছা হবে শীতল পানির দিতে ঝাঁপ দিয়া পড়লে আরেক বিপদ। পানি তখন আগুনের মতো, শৈলে পানি লাগলে কি হয়ে গেল। দেন না একটু সরিষা পড়া, আপনার ক্ষমতা দেখি আপনি কত বড় গুণিন। বিয়ার পর থেকে আমি শুনতাছি এই ক্ষমতা সেই ক্ষমতা, মারি মন্ত্র, সরিষা মন্ত্র। ভর ভর কইরা বলেন, বলতেও শরম লাগে না? সি। রাগ উঠাইও না বউ, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে। আহারে, রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে? কি আমার উস্তাদ দুনিয়ার বেবাক মন্ত্র জানে, তার হুকুমে চলে জিনপরি। হেই লোক 2 বেলা ভাত পায় না, আপনি পোষণ জিনপরি কয়টা? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলেন, আমার পোষা না, আমার বাপজান পুষছিল, এখন আমার দখলে আছে। 3টার ভিতর একটার মৃত্যু হয়েছে, এখন আছে 2টা। একজনের নাম দাস্তিন, আর একজনের নাম নাস্তিন। এরা 2 সহোদর ভাই। 2 জিন আপনার হুকুমের চাকর। এই 2 জিনরে দিয়া 1 কলসি সোনার মোহর আনাইয়া দেন। যে কয়টা দিন বাঁচি, আরাম কইরা বাঁচি, ভালো মন্দ কিছু খানা খাই। 2 হাতে 6 গাছি সোনার চুরি আমার বড় শখ। চাঁদ শাহ গভীর মুখে বলে, সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ। জিনরে আজকে বললে আজকেই আইনে দিবে, কিন্তু নিষেধ আছে। নিজের লোভের জন্য কিছু করার উপায় নেই। আমার হাত পা বাঁধা বউ। তাহলে শোনো, তোমারে একটা গল্প বলি। আমার পিতার আমলের কথা। ওনার যেমন জিন সাধনা ছিল, তেমনি ছিল পরি সাধনা। একটা পরি ছিল ওনার খুব পেয়ারের, তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে, চাঁদের আলো যেমন, চাঁদের আলোর মতো গায়ের রং। আহারে কি বিউটি! কানের কাছে ভ্যান ভ্যান করেন না। জিন সাধনা, পরি সাধনা, ওরে আমার সাধক রে, দূরহন দেখি দূরহন। স্ত্রীর কটু কথায় চাঁদ শাহর মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠোনে ছাতিম গাছের নিচে বসে আছে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচে এসে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদ শাহ ফকির
জিন সাধনা, পরিসাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মরণ, উচাটন, কড়িচালনা, বাটি চালনা, তেল পড়া, চুন পড়া, বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদ শাইন নেই, সে হতদরিদ্র। কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে, কে যায়? আজিজ মিয়া না? খবর কি? বসো, দুই একটা গপসপ করি। শরীর ভালো? মুখটা মলিন দেখাচ্ছে কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুনিনের খোঁজ এলে চাঁদশা ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, আমুকে আগুন দাও দেখি। মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন তুমি হয়ে যায়। মোবারক চাঁদশা ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11, অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্নাবান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব একাই করে। হাসি মুখে করে। চাঁদশা ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই। 2 বেলা খাওয়া দিতে পারে না, বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথা নেই, সে আনন্দেই আছে। কারণ চাঁদশা ফকিরের আশেপাশে থাকাটাও যে ভাগ্য বলে মনে করে। চাঁদশা ফকির তাকে পছন্দ করে। মন টন খুব উদাস হলে মোবারককে ডাক দেয়, ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়ে কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোরে একটা ফকিরি বিদ্যা দিয়ে যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি। একটা বিদ্যাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা বেঁচে খাবি, সুখে থাকবি। কদেই কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপর ফকফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা কি? তুলা রাশি ছাড়া আবার হবে না। রাশি কি তা তো ফকির মামা জানি না। আচ্ছা, দেখব না পরীক্ষা কইরা। তুলা রাশি বইলা মনে হয় না তুই বিরাট গাধা। তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না। জবান যখন দিছি তোর একটা বিদ্যা দিয়ে যাব। কোন বিদ্যা চাস বল, মুখ ফুইটা। শরমের কিছু নাই, শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। আন্ধাইরা মন্ত্র শিখাই দিয়েন। আরে বেটা, কস কি তুই? এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না, বড় কঠিন মন্ত্র। 2 বার এই মন্ত্র পইরা ডাইন কান্দে একবার ফু, বাম কান্দে একবার ফু, ব্যাস, আর দেখা লাগবে না। তুই হবি অদৃশ্য। তুই সবেরে দেখবি, তোরে কেউ দেখবে না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না। শোন তাহলে একটা গফ। আমার তখন জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলের নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে এসে পড়ল। 2টা মন্ত্র চাই, নিদালি মন্ত্র আর আন্ধাইরে মন্ত্র। বলে কি, ফকির সাহেব, এই 2 মন্ত্র দেন। আর টাকা কি লাগবো কন? টাকা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবে না। এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না, ওস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমারে ভয় দেখালো। বলে কি, মন্ত্র না দিলে ফকির সাহেব আপনি কিন্তু অসুবিধা হবে। আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম। যার জিন সাধনা তারে দেখায় ভয়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বরে কত জল। হায়রে বেকুব, পরের ঘটনা বিরাট ইতিহাস। ইতিহাসটা কি? চাঁদশা ফকির উদাস গলায় বললেন, সব ইতিহাস শুননের দরকার নাই মোবারক, কাজ কর, কাজ কর। মন দিয়ে কাজ করলে তোর গতি কইরে দিয়ে যাব। চাঁদশা ফকিরের জবান ঠিক রাখে। ইতিহাস জাননের ইচ্ছা হইতেছে মামা। দিক করিস না মোবারক, কাজ করতে বলছি, কাজ কর। গুণিন যারা তারার কথা বলতে হয় কম, বেশি কথা বললে মন্ত্রের জোর কমে। আজকে একদিন মেলা কথা বইলে ফেলেছি। আর না, কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদশা ফকিরের মন্ত্রে কোনো জোরই থাকার কথা না। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুণিনের আগের রমরমা নেই। আগের কি দিন ছিল আর এখন কি দিন। চাঁদশা ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুণিন ডাকত। গুণিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরের কামড়, হলুদ পোড়া, সাপের কাটা, কালো তাগা, জিনের দৃষ্টি, লোহা পড়া, সোলেমানি তাবিজ, ভূতের বাতাস, সরিষা পড়া, পরীর নজর, বাড়িবন্ধন, চোরের উপদ্রব, কণ্টক মন্ত্র, নয়া আবু রাতে ঘুমায় না চিল্লাফাল্লা করে, আবু নিদালি মন্ত্র। সেই আমলে একটা গুণিনের দিন ভালোই যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠিলে গুণিনের বাড়িতে 1 ধামা ধান পাঠিয়ে দেওয়া রেওয়াজের মধ্যে ছিল।
লাউ গাছে 10টা লাউ ফললে একটা লাউ গুণিনের কাছে যাইত। এইসব অসভ্য আজকাল কিছুই নেই। তন্ত্র মন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্য তার কাছে আসে না, রুগী নিয়ে সোজা চলে যায় সদরে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন, এতে নাকি রুগীর আরাম হয়। কি যে বেসম্ভব কথা! চাঁদশা ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে রোগ ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া। কড়া কথা যখন বলে কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদশা ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদশা ফকির রাতে শোয়ামাত্র ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না, গল্প করতে ইচ্ছে করে। ফকিরি গল্প গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই করে যে চাঁদ শাহের আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করলো? চুপচাপ বিছানায় শুয়ে থাকলে কি যন্ত্রণা হতো না? একে বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদশা ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে তার ভালো লাগছে। সে বুঝতে পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে, আশিয়ান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবনকাল। তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম, মন্দিরাও শিখেছিলাম। তবে ঢোল হইল মন্দিরার যে কঠিন বিদ্যা। শুনতেছ বউ? শুনতেছি, বলেন। তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পড়ল। মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদারের মহিষের গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে নিবার জন্য। কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী। আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃতবৎসা। মৃতবৎসা বুঝলা তো? সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে বিষয় কি দেখার জন্য। গিয়ে দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে। আমিও তাদের মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন, হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন, হাঁক ডাক শুরু করলেন। ফকির সাহেবরে পাও ধাও, পানি দাও, শরবত দে। জামাই আদর। এক সময় আমরার কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না, 10-20 গ্রামেই একটা। যাই হোক, গল্পটা শোনো। আমি উঠোনে বসিয়া 2 ঝাড়া দিয়া পাইলাম হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একটা বেয়াদবি করছিল। কি বেয়াদবি? জিন পুষ্কুনিতে গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল। তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলেছে। এরপর থেকে জিন লাগছে তার পিছনে। অল্প বয়সী চ্যাংরা জিন, নাম হইল কলিন্দর শাহবাজ। এরার মিজাজ খুবই চড়া। এই হইল ইতিহাস। আপনি কি করলেন? জিনের শৈলে সর্দি মুছে দিলেন? তা না, জিন তাড়াইলাম, দেশ ছাড়া করলাম, একেবারে দেশান্তরী। অবশ্যই, মন্ত্রে তো আমার কাছে অভাব নাই বউ। একটাই কাজ না করলে আরেকটা দেই। কোনো কিছুই যখন কাজ করে না তখন আছে কুফুরি কালাম, বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যে পেনিসিলিন ইঞ্জেকশন, মন্ত্রের মধ্যে তেমন কুফুরি কালাম। পাক কোরআনের কালাম উল্টাপাল্টা করে পড়তে হয়। বিরাট গুনার কাজ, কিন্তু উপায় কি? গুণিন হইয়া জন্মাইছি, গুণা তো করতেই হবে। রোজ হাসরে এর শক্ত বিচার হবে। আমরা যারা গুণিন, আমরার সামনে তোমরা চাল চালাইয়া বেচতে যাইবা, আর আমরা দোজকের আগুনে পুইরা মরব। এইটাই বিধান। চাঁদশা ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করলেন। বারুদের মতো জ্বলে উঠল ফুলবানু। এইসব মিথ্যা কথা বইল্লা আপনি মানুষ ঠকান? আপনি লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদশা ফকির শঙ্কিত বোধ করে। খাল কেটে বয়ে কুমির নিয়ে এসেছে, তাও ছোটো ছোটো কুমির না, বিরাট কুমির। দুনিয়ার বেবাক মন্ত্রগুলি লেখাইছেন, বলতে শরম লাগে না? চাঁদশা ফকির ক্ষীণ গলায় বলল, শরমের কি আছে? শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তাহলে মন্ত্রের একটা খেলা দেখান দেখি। নিদালি মন্ত্র পইরা একটা ফু দিয়ে আমার ঘুম পাড়াইয়া দেন। না দিলে আজ অসুবিধা আছে। রাত দুপুরে কি চিল্লাফাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাইবেন, নয় গলায় গামছা দিয়ে কইবেন মন্ত্রফন্ত্র কিছুই জানি না, যা বলি সব মিথ্যা। এইটা যদি স্বীকার না পাই তাইলে তো মিথ্যা কথা। মিথ্যা বলি কেমনে বউ? ওরে বাবা, আমার সত্যবাদী রে। বুঝলা বউ,
তন্ত্রে মন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতিস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হিক্কা উঠে যায়। চাঞ্চা ফকির বড় অসহায় বোধ করে। মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলেই হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো। সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল। চাঞ্চা ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই পছন্দ করে। চাচ্চা ফকিরের ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুনিনের জন্য চোখের পানি ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার মৃত্যুর সময় হয়েছে, আপনার একটা অনুরোধ। চাঞ্চা বলল, বলো কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন চালান দিয়ে ওষুধ আইনা দিতেছি, একটু সবুর করো। জিনের রাজধানী হইল কোহকাপনগর, সেই রাজধানী থেকে ওষুধ চলে আসবো। আবার মিথ্যা। চাঞ্চা নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না, সে যা বলছে তা মিথ্যা না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, তন্ত্রমন্ত্র নিয়া আর মিথ্যা ভণ্ডামি কইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। চাঞ্চা ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মোবারককে ডাক দিয়ে বলেন, সব মিথ্যা, বোকাশোকা মানুষ একটা আশার মধ্যে আছে, আপনি তারে অদৃশ্য মন্ত্র দেবেন। আচ্ছা, তারে বলতেছি, এখনই বলেন। এত অস্থির হইও না বউ, শান্ত হও। শান্ত পরে হব, আগে আপনি তারে বলেন, আমার সামনে আইনে বলেন, নিজের কানে শুনি। চাঁদশা মোবারককে ডেকে আনলেন। ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না, এতদিন ধরে যা বলছি সবই মিথ্যা, বুঝছস? জি না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র হইল ধাপ্পাবাজি, বুঝছস? মন্ত্র বইলা কিছু নাই। মন্ত্র থাকলে আজ আমার এই অবস্থা, খাওন নাই, পিন্দনের কাপড় নাই, রোগের চিকিৎসা নাই। মন্ত্র হইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? হরে বেটা মিথ্যা। তুই বেহুদা তোর মামার পিছে ঘুরিস না, কাজ কই রেখা। জি আচ্ছা, জি আচ্ছা না, আজকেই বিদায় হ, এক্ষুনি যা। চাঁদশা ফকির বিরক্ত গলায় বলল, এখন যাওয়ার দরকার কি, ধীরে সুস্থে যাইব, ঘরে এমন রোগী কখন কি দরকার হয়। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না, এক্ষণ যাইব, এক্ষণ বিদায় না হইলে কাল তারে আবার মন্ত্র শিখাইবেন। হ্যাঁ, হইব আপনার মতো ধান্দাবাজ, তার জীবন কাটবো দুঃখে ভরা। ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করি না, মোবারককে বিদায় করেন। টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন, দিয়ে বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্য সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরও বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো, তার কষ্ট চোখে দেখা যায় না। চাঁদশা ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কান্তাছেন কেন? পুলাপানের মতো চিক্কর দিয়ে কান্দন, সি সি, মানুষ হইয়া জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব, কান্দনের কি? চোখ মুছেন। চাঁদশা চোখ মুছল, সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থেকে যান, আমার সামনে বসা আপনার কষ্ট হইতাছে। কই যাব? ছাতিম গাছের তলে গিয়ে বসেন। কি যে তোমার কথা, আমার কথা ঠিক আছে, আপনি যান কইলাম, এক্ষণ যান। শৈলটা একটু ভালো বোধ হইলে ডাক দিব। বউ, আবার কথা। চাঁদশা ফকির হুকা হাতে ছাতিম গাছের নিচে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গা ছমছমা আলো। ঘরের ভিতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদশা ফকিরকে চমক দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল, ফকির সাব। চাঁদশা চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারিদিক মহমহ করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে 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 কথা বলে? মিষ্টি গলা আবার শোনা গেল। এহমা ভয়ে আপনি দেখি আদমরা, যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলেন, সে এমন ভয় পেলে চলে? আপনি কে? আমি পড়ি। চাঁদশা হতবম্ব গলায় বললেন, পড়ি বইলা দুনিয়ায় কিছু নাই। ওমা, আজ দেখি উল্টা কথা। উল্টা না, এটাই সত্যি। এইটা যদি সত্যি হয় তাহলে আমার কথা শুনছেন কিভাবে? রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে, ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছুই না। ভালো করে তাকান,
তাকিয়ে দেখেন তো ব্যাপার। চাঁদশা ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরীই তো দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো। চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, পাখা আছে, পাখা দুটো অল্প অল্প কাঁপছে, ফুলের গন্ধ আসছে পরী মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ, আর কি সুন্দর মেয়েটার মুখ। পরী ঠোঁট টিপে হাসতে লাগলো। দেখলেন? চাঁদশা কিছু বলল না। বলবে কি, সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরী আবার কি কি মুখে দেখি বাক্য নেই। বিনা আগুনে হুকা টানছেন, হুকার আগুন দেওয়ার কেউ নেই। মোবারক চলে গেছে। জি, ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল। চাঁদশা কী বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলা দরকার। এই পরী মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই বা তাতে কীভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পরী, কি আজীব কাণ্ড। চাঁদশা ফকির? চাঁদশা জবাব দিল না। শরীরের বন্ধন মন্ত্র পড়ার চেষ্টা করতে লাগলো। দোহাই দোহাই তিন পরী, কিরপিন স্বরে নীল, লক্ষ্মী ও মনসা, মা কালী ভরসা, দিলাম দেহ বন্ধন, রক্তবর্ণ চন্দন, ফুলের নাম জবা, পশ্চিমে রয় কাবা, কাবার ঘরে 6 কুঠুরি। পরী খিলখিল করে হেসে উঠল। চাঁদশা ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেছে। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আউলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে। চাঁদশা ফকির বিড় করে কি পড়ছেন? মন্ত্র? জি, কি মন্ত্র? দেহবন্ধন। মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়ছেন কেন? আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা, আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদশা চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা আছে? শুনুন চাঁদশা, আমার হাতে এক্কেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি যখন, আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি, তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখলেই সালাম করবে? যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জি না। বাকি রইল কি? ক্ষমতা? ক্ষমতাও খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না। আপনি ফুলবানুরে ভালো কইরা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুলবানুরে আমি ভালো করব কিভাবে? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার? আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুলবানু যে দজ্জাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কষলে ফেলবে। কষলালেও ক্ষতি নেই, কষলালেও ক্ষতি নেই। তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভালো করে। যান ঘরে যান, ঘরে গিয়ে দেখুন। আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদশা ফকিরের চোখের সামনে পরী আকাশে উড়ে গেল। পরী চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভিতর থেকে ফুলবানু ডাকলো, এই যে ফকির সাহেব, শুই না যান। চাঁদশা ঘরে ঢুকে দেখলো ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদশাকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল, মুখের ব্যথাটা হঠাৎ করে চলে গেছে। বলো কি? শরীরটাও ভালো ঠেকতেছে। দেখেন না, নিজে থেকে উঠে বসছি। পিয়াস লাগছে, 1 গ্লাস পানি দেন তো। চাঁদশা অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন, কিছুই বুঝলাম না। চাঁদশা বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস। হয়েছে কি, ছাতিম গাছের নিচে বসেছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী, বড় সৌন্দর্য, বড় বিউটি। চোখের সামনে কি দেখলেন? পরী? পরী। আবার শুরু করছেন? আবার? চাঁদশা চুপ হয়ে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক প্রকার চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনই আর বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কী হতে পারে? ফুলবানু খাট থেকে নেমেছে, সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময়ের সীমা নেই। দীর্ঘ 5 বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জ্যোৎস্নাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুল জানি ফুটছে, কি গন্ধ। ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদশা ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো।